ওয়েলকাম টু দীঘা। ওয়েলকাম টু দীঘা। দীঘার দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন স্টেশন থেকে আমরা বাইরে বের হলাম। এবার এখান থেকে যাব প্রথমে হোটেলে, আর হোটেল রয়েছে আমাদের বুক করা নিউ দীঘায়। তবে চলুন আপাতত ভিডিওটা শুরু করি। আমরা হেঁটেই চলে যাচ্ছি। এখান থেকে সামান্য একটু দূরে রয়েছে আমাদের হোটেল, অমরবতী পার্কের সামনে। আর এখান থেকে গাড়ির রেট চাচ্ছে 100 টাকা, 150 টাকা, আবার শেয়ার গাড়িতে গেলে 10 টাকায় হয়ে যাবে। এই যে এরকম ছোটো ছোটো কাউন্টার পেয়ে যাবেন। বাড়ি ফেরার জন্য এই সকল কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। আর এদিকে রয়েছে সরকারি বাসের কাউন্টার। হোটেল বুক না করে আসলেও সমস্যা নেই, দীঘায় প্রচুর হোটেল রয়েছে, প্রচুর হোটেল। এই হলো নিউ দীঘা আর কি। আর আমাদের হোটেল হলো এইদিকে, অমরবতী পার্কটা রয়েছে তার সামনে। এই হোটেলে এর আগেও বেশ কয়েকবার এসেছি, আর দীঘা আসলে মোটামুটি এখানেই থাকা হয়। এই হলো অমরবতী পার্ক, তার সামনেই রয়েছে হোটেল, হোটেল ওয়াইসিস। এই হলো হোটেল আমাদের, সেই পরিচিত হোটেল। তো আমরা যেই রুমে থাকবো আজকে, চলুন সেই রুমটা একটু আপনাদের শেয়ার করি। এই হলো আমাদের রুম। এটি টি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে, চক রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট, লাইট পাখা সুইচ রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে ব্যাগ লাগেজ রাখতে পারেন। আর এখানে রয়েছে কিংসের একটি বেড, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে ছোট্ট একটি মিরর রয়েছে, আর এটা এসি রুম। আর এটা হলো এর টয়লেট, ওয়েস্টার্ন রয়েছে, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে। শীতে এসেই একদম শুয়ে পড়েছে, তো একদম ফ্রেশ হয়ে নিলাম। এবার যাচ্ছি কিছু খাবার দাবার করার জন্য। যেহেতু আসলাম, এখন কিছু খাওয়া হয়নি, অনেকটাই ক্লান্ত, অনেকটাই ক্ষুধার্ত, তাই কিছু এখন খাবো। তো হোটেল সম্পর্কে তো মোটামুটি আপনাদের বলেই দিলাম। এবার এর ভাড়া সম্পর্কে তো বলে রাখি, নন এসি মোটামুটি 700 টাকা থেকে শুরু, আর এসি 1200 টাকা থেকে শুরু। তো এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা আসলে বুঝে শুনে নিজ দায়িত্বে বুক করবেন। এর পাশাপাশি এখানে আরও প্রচুর হোটেল রয়েছে। এই যে নিউ হোটেল গ্রিন গেট। এই হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স 6 থেকে 8 মিনিট। সাইট সিন করার জন্য সামনে থেকে আপনারা টোটো অটো এগুলো পেয়ে যাবেন, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর এই মুহূর্তে মোটামুটি ওয়েদার ভালোই গরম আর কি। এই দেখুন এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, বিরিয়ানি, ডিম টোস্ট সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার খাবার দাবার বিষয়ে আরেকটু বলে রাখি, এখানে আপনারা সরাসরি হোটেলেও খেতে পারেন, কিংবা বাজার করে দিলে রান্না করেও খেতে পারেন, অথবা যে হোটেলে আপনারা থাকবেন সেখানে বাজার করে গ্যাস, হাঁড়ি, অন্যান্য সামগ্রী বুক করে সেখানেও রান্না করতে পারেন। আর নিজেরা যদি বাজার করে রান্না করে খেতে চান, তাহলে ওল্ড দীঘায় রয়েছে নেহেরু মার্কেট, আর এখানে রয়েছে সবুজের হাট। যে কোনো স্থান থেকে আপনারা বাজার করতে পারবেন, কাঁচা বাজার, মাছ এ টু জেড পেয়ে যাবেন। আর প্রচুর হোটেল রয়েছে দেখুন। আর এদিকে রয়েছে ঔষধের দোকান, এটা খুব ইম্পর্টেন্ট। সাগর সৈকত রেস্টুরেন্ট। তো খাবারের জন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম, আর দাম দেখলাম তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। তার কারণও রয়েছে, গ্যাসের একটা বিষয়, অন্যান্য একটা বিষয়। সবজি ভাত দিচ্ছে এই মুহূর্তে এখানে 70 টাকা, রুই মাছের যেটা রয়েছে সেটা 100 টাকা, কাতলা হলে 180, চিকেন হলে 180। এই হলো এদের মোটামুটি প্রাইস লিস্ট। আবার অর্ডার করেছি, আসুক তারপর দেখছি। তো আমাদের খাবার চলে আসলো, আলু ভাজা, ভাত, ডাল, আরও কিছু তরকারি ছিল, সেটা আপাতত আমরা নেইনি। আর এদিকে দুইজনেই খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেল। এরপর মাছ চলে আসলো। এই মোটামুটি আমাদের এখনকার সময়ের খাবার আর কি। মাছটা অনেক খাট। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়ার মান ছিল মোটামুটি আর কি। এখানে পর পর রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আর রাতের দিকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই
রুটির ব্যবস্থা হয়, ভাত তখন কিন্তু সীমিত কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়। খাবার শেষে চাটনি পাপড় দিল, এটা একটি অসাধারণ, বেশ ভালো। কেমন বাবা খাবার দাওয়া? ফ্যান্টাস্টিক। তো খাওয়া দাওয়া শেষ করে এবার পুনরায় আবার রুমে ফিরে যাচ্ছি, সেখানে একটু রেস্ট নেবো আর কি, তারপর সমুদ্রে যাব। আর এই যে দেখেন প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, আর এদিকে রয়েছে সি ফেসিং হোটেল, এগুলোর রেট অনেকটাই বেশি। আর সাইট সিন করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর টোটো অটো এগুলো পেয়ে যাবেন। তো অমরাবতী পার্কের বিষয়ে বলে রাখি, এর টিকিট মূল্য হলো 20 টাকা, অনেকটাই বেড়েছে। এটা মোটামুটি প্রতিদিনই খোলা থাকে। আর ভিতরে বিভিন্ন রাইডস রয়েছে, সেগুলোর জন্য আলাদা পে করতে হবে। রুমে এসে পুনরায় আবার ফ্রেশ হয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। এবার যাচ্ছি সমুদ্র সৈকতে। এদিকে রয়েছে শৌচালয়, স্নানঘরের ব্যবস্থা। যারা হোটেলে না থেকে দিনাদিন ঘুরে যেতে চান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা দুর্দান্ত। এই যে বল রয়েছে, এগুলো আপনি নিতে পারেন, 50 টাকা চাচ্ছে। আর রয়েছে এদের কাছে এই জুতা রাখার ব্যবস্থা, পার জোড়া 10 টাকা। ভিডিও শ্যুট কিংবা ফটোশ্যুট করার জন্য যারাই আর কি আসবেন বা জলে নামবেন, অবশ্যই একটি মোবাইল কভার নিয়ে নেবেন, এই প্লাস্টিকের নিয়ে আসতে পারেন ভালো, তাহলে এখানে পেয়ে যাবেন, যদিও রেটটা একটু বেশি। ভাড়া থাকার কারণে জলটা অনেক দূর নিচে নেমে গেছে। এখানে নামার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে ঘোড়া রাইডসের ব্যবস্থা রয়েছে। অবশেষে চলে আসলাম দীঘার যে সবথেকে আকর্ষণীয় দীঘার সমুদ্র সৈকতে। এবার দেখুন আমার বোন এবং মেয়ের অবস্থা। এবার সিথিয়ার আমি যাচ্ছি মাছ সমুদ্রে স্নান করতে। আর এর সাথে আরো একটি বিষয় বলে রাখি, ওল্ড দীঘার থেকে কিন্তু নিউ দীঘায় স্নান করার জন্য সুবিধা অনেক বেশি। হোটেল আপনারা যেখানে নেন না কেন, স্নান করার জন্য চলে আসুন নিউ দীঘায়। স্নান সেরে রুমে এসে ফ্রেশ হয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়লাম পুনরায়। তো এখন ঘড়ি কাটায় 5টা বেজে 30 মিনিট। সন্ধ্যা নামার সাথে সাথেই চেষ্টা করব মন্দিরে প্রবেশ করার। আর ভিডিও শেষে একটি পারফেক্ট ট্যুর প্ল্যান এবং খরচসমূহ আপনাদের সামনে তুলে ধরবো। এখানে SBI ও অ্যাক্সিস ব্যাংকের ATM-এর ব্যবস্থা রয়েছে। দীঘা আসলে কফি খাবো না সেটা কি হয়, কফি নিয়ে নিলাম, আমার প্রিয় জিনিস। আর বিশেষ সামনে এরকম বসার ব্যবস্থা রয়েছে, দেখুন এদিকে লোকজন বসে আর এই সাইডটাও লোকজন বসে। সূর্য অস্ত যায়। এবার নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে একটু সামনে এগোচ্ছি, প্রচুর লোকজন যাচ্ছে। নিয়ে নিলাম আর একটা খাবার। ম্যাক্সিমাম টুরিস্টই দেখলাম আপনার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এই সমুদ্রের বিচের যে রাস্তা রয়েছে সেটা বরাবর হেঁটে যাচ্ছে। অবশ্যই অপ্রিয় জিনিসের জন্য ডাস্টবিন ব্যবহার করবেন। সময়ের সাথে সাথে সমুদ্র সৈকতের তীরে টুরিস্টের সমাগম কিন্তু বেড়েই চলেছে। আর আমরাও হেঁটে যাচ্ছি ওল্ড দীঘার দিকে আর কি। তো যাওয়ার পথেই আমরা জগন্নাথ মন্দির দর্শন করে নেব। এদিকে রয়েছে ঝাউবন, যেটা আর কি সত্যি বলতে দিন দিন দীঘা থেকে কিন্তু বিলুপ্তির পথে। এই ঝাউবন দীঘায় একটা নতুন জিনিস দেখলাম, উট।
গঙ্গা মায়ের মন্দির, এগুলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, একদম সমুদ্রের তীরে। আর এখান দিয়ে আমরা এখন যাচ্ছি মূল মন্দিরে আর কি। রাধাকৃষ্ণের একটি মন্দির রয়েছে আর কি এখানে। ঘড়ির কাঁটায় 6:50, তাই এখন যাচ্ছি মন্দিরের দিকে। এটা মূলত জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার দুয়ার, আর এদিকটা হলো মন্দির। আমাদের মূলত শুরু হয়েছে উল্টো দিক থেকে। আগে মাসির বাড়ি জগন্নাথ দেব দর্শন করে এখন যাচ্ছি মূল মন্দিরে, যেটা আগে হওয়া উচিত ছিল মূল মন্দির, তারপর এই দিকটা। এ হলো দীঘার জগন্নাথ মন্দিরের তোরণ। আবার একটি সুন্দর পার্ক রয়েছে আর কি, যেখানে বসার ব্যবস্থা রয়েছে। আমরা মন্দির প্রাঙ্গণে প্রায় চলে এসেছি, আর এই হলো লাইন ঢোকার, মন্দিরে ঢোকার লাইন আর কি। এখন আমরা জুতো রাখবো, তারপর এই লাইনে দাঁড়িয়ে ঢুকবো। সামনে রয়েছে দোকানপাট, আর এদিকে রয়েছে দেখুন মূল মন্দির। আর মন্দিরে ঢোকার জন্য লাইন অনেকটা বড়। মন্দিরে ঢোকার জন্য এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর কি, ফ্রিতে। এখানে জুতো রেখে তারপর প্রবেশ করতে হবে মন্দিরে। ব্যাগ নিয়ে আসলাম, সেই ব্যাগে জুতো রেখে এবার জমা দিতে হবে। ভোরে এখন আবার জমা দেবো, তো জুতো রেখে প্রবেশ করতে হচ্ছে আর কি। আর জুতো রাখা, ব্যাগ আনা, জমা দেওয়া মানে যুদ্ধ করা। অবশেষে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। তো এখন অপেক্ষা মেয়ে আর বোনের আসা। ওরা আলাদা লাইনে দাঁড়িয়েছে, দেখি কত সময় পর আসে। আর এরকম চার্জিং পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় আর কি। এরকম এখানে রয়েছে পা ধোয়ার ব্যবস্থা। আর এটা হলো মূল মন্দির। আর পরপর অনেকগুলো মন্দির রয়েছে, এই মন্দিরগুলো দিয়ে তারপর মূল মন্দিরে যেতে হবে। আর এই মুহূর্তে দেখুন প্রচুর ভক্তের সমাগম। অবশেষে মেয়ে চলে আসলো আর কি। মোটামুটি অনেকটা সময় লাগলো। তো এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। এই টাইমিংটা বলে রাখি, মন্দির প্রতিদিনই খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। বলে রাখি, এটা আগে নাম ছিল জগন্নাথ ধাম, পরবর্তীতে এটা এখন ধামটাকে চেঞ্জ করা হয়েছে, এখন এটা জগন্নাথ মন্দির। আর এই মন্দির মোটামুটি 65 একর জমির উপর অবস্থিত। আর এই মন্দিরের উচ্চতা হলো 65 ফিট। এক এক করে মন্দির দেখে তারপর যাব আমরা এই যে মূল মন্দিরে। দিনের সৌন্দর্য আলাদা, রাতের সৌন্দর্য আলাদা। তবে রাতের লাইটিংটার কারণে এর সৌন্দর্যটা আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম মনে হচ্ছে। প্রথম মন্দির দর্শন হয়ে গেল, এরপর যাচ্ছি আরেকটা মন্দির। আর এখানে মোটামুটি দুই দিকে দুটো জলাশয় রয়েছে, এই দেখো দুই দিকে দুটো। একদম পুরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। তো দ্বিতীয় নম্বর মন্দির পরিদর্শন হয়ে গেল, এরপর যাচ্ছি তৃতীয় নম্বরে। এটা হলো 4 নম্বর।
তো আমাদের মোটামুটি মূল মন্দির দর্শন শেষ, এরপর আমরা বেরিয়ে যাব। এই হলো একাদশী মাতা। আর এই যে মন্দিরটা রয়েছে মূল মন্দিরের পেছনে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর কি। এই যে পরপর মন্দিরগুলো রয়েছে। তবে এই মন্দিরে আরেকটি বিষয় দেখলাম, যাদের হাঁটা চলায় সমস্যা, কোনো ত্রুটি থাকে, তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। গেটে যে সিকিউরিটি গার্ড থাকে ওদেরকে বললেই ওরা ব্যবস্থা করে দেবে। আর এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে মোটামুটি 11টা পর্যন্ত কুপন দেওয়া হয় আর কি। তো সেখান থেকে কুপন সংগ্রহ করে তারপর ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া মন্দিরের সামনেও কিন্তু প্রসাদ পাওয়া যায়, যদিও যেহেতু এখন 8টা বেজে গেছে তাই আপাতত বন্ধ। এদিকে রয়েছে ভোগ কাউন্টার, এখান থেকেই আপনাদের ভোগের জন্য কুপন কাটতে হবে। মন্দির দর্শন শেষ করে বাইরে বেরোলাম। এখন দেখি ওল্ড দীঘা কীভাবে যাওয়া যায়। ওল্ড দীঘা যাওয়ার জন্য এখান থেকে গাড়ি ভাড়া চাচ্ছে 150, 200, মানে যে যেরকম পারে। এলোমেলো হলে না মুশকিল। তো এখান থেকে টোটো ধরে নিলাম, অনেক বার্গেনিং করে তারপর 80 টাকায় ফিক্সড হলো। তো চলে আসলাম ওল্ড দীঘা সি বিচ মার্কেটে। এখন যাচ্ছি বিচের দিকে। আর এই মুহূর্তে প্রচুর টুরিস্টের সমাগম। আর যারা ওল্ড দীঘার হোটেলে থাকতে চান, এখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর, মোটামুটি 400, 500, এসিগুলো 800 থেকে শুরু, প্রচুর হোটেল রয়েছে। জমজমাট ওল্ড দীঘা মার্কেট। এদিকে রয়েছে আই লাভ দীঘা। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা সি বিচের মার্কেটে যে সকল খাবার দাবার খাবেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপর খাবার কিনবেন। স্মৃতি কপি পানে ব্যস্ত। মোটামুটি দীঘার বাজেট ট্যুরের ক্ষেত্রে দুজনের একটা হিসেব আমি তুলে ধরলাম। দীঘা ভ্রমণের ট্যুর বাজেটে প্রথমে আমি আপনাদের বলি একদিনের দীঘা ভ্রমণের খরচ সমূহ। প্রথমে বলি ট্রেন ভাড়া, 2S 110 টাকা করে দুজনার, 220 টাকা হাওড়া দীঘা ট্রেন ভাড়া। যদি সিসিতে আসেন সেই ক্ষেত্রে ভাড়াটা আরেকটু বেশি হবে। এরপর আসি হোটেলের বিষয়। হোটেল ভাড়া নন এসি মোটামুটি 700 টাকার মধ্যে মাঝারি মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড কিংবা এসি রুম নিলে সেক্ষেত্রে ভাড়ার ব্যাপারটা আরেকটু বেড়ে যাবে। মাঝারি মানের এসি রুম নিলে মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার আসি খাবার দাবার বিষয়। একজন মানুষ প্রতিদিন মোটামুটি 300 টাকার মধ্যে খাওয়া দাওয়া যথেষ্ট, সেক্ষেত্রে দুজনের দ্বারাই 600 টাকা। এরপর আসি রিটার্ন বাস ফেয়ারে। মোটামুটি 200 থেকে 250 টাকায় অ্যাভেলেবেল বাস আপনারা পেয়ে যাবেন। নন এসি 200 থেকে 220 টাকা, আর এসি মোটামুটি 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে দুজনের দাঁড়ালো 500 টাকা, এবং অন্যান্য খরচ আমি আরও 180 টাকা ধরে নিলাম। তো সেক্ষেত্রে মোটামুটি খরচ আপনাদের দাঁড়ালো একদিনে 2200 টাকা, অর্থাৎ প্রতিজনের 1100 টাকা। এবার যদি দুদিন থাকার প্ল্যান থাকে সেক্ষেত্রে হোটেল ভাড়া 700 টাকা বেড়ে যাবে, খাবারের খরচ আরও 600 বেড়ে যাবে, এবং সাইট সিন করলে সেক্ষেত্রে আরও 700 টাকা মোটামুটি ধরে নিতে হবে, এবং আরও অন্যান্য খরচ এক্সট্রা আরও 200 টাকা ধরতে হবে। তবে সেক্ষেত্রে টোটাল আপনাদের খরচ দাঁড়াবে প্রায় 4400 টাকা, অর্থাৎ দুদিন এক রাতের জন্য দীঘার খরচ দাঁড়াবে একজনের 2200 টাকা। এর বাইরে 3 দিন কিংবা 4 দিন থাকার প্ল্যান থাকলে সেক্ষেত্রে খরচটা আরও বাড়বে। তবে আপনাদের বার্গেনিং এবং সিজন অনুযায়ী এই খরচটা অনেকটাই আপ ডাউন হতে পারে। সিজনে গেলে সেক্ষেত্রে হোটেল ভাড়াটা বেড়ে যেতে পারে, আবার সাইট সিনে যাওয়ার জন্য গাড়ি ভাড়া অনেকটা বাড়তে পারে, কিংবা আপনাদের যে বাজেটটা বললাম তার থেকে কমতেও পারে। মোটামুটি অ্যাভারেজ একটি হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে একটু কম বেশি হতে পারে। আর ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 26 মিনিট। এবার ওল্ড দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। টাইম থাকলে এবার নিউ দীঘা বিচ মার্কেটে ঢুকবো। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ক্ষেত্রে টাইম বেশি হলে কিন্তু ভাড়ার রেটটাও বেড়ে যাবে, তো সেই হিসাব করেই যাতায়াত করবেন। চলে আসলাম নিউ দীঘা। তো এখন যাচ্ছি নিউ দীঘা সি বিচে। সেখানে গিয়ে দেখি বা স্মৃতি কী খাওয়া দাওয়া করে, তারপর রাতের ডিনারটাও আমরা সেরে নেব। আর আজকে আমাদের বাড়ি ফেরার বাস রয়েছে,
11টা বেজে 20 মিনিটে। পরে যেখানে খাওয়া দাওয়া করছিলাম সেখানেই চলে আসলাম। আমরা রুটির অর্ডার করলাম, আটার রুটি 6 টাকা পিস নিচ্ছে। আর চিকেন করলাম, চিকেন নিচ্ছে চিকেন কষা 120 টাকা 4 পিস। আর চিলি চিকেন রয়েছে দেখলাম 8 পিস 150 টাকা, কিন্তু সাইজটা অনেকটাই ছোট। এছাড়া ভেজ তরকা, এগ তরকা এগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের রুটি চলে আসলো আর চিকেনও চলে আসলো। খাবার মোটামুটি ঠিকঠাক আছে। তো সেখান থেকেই খাওয়া দাওয়া করে নিলাম, যেখানে দুপুরে খেয়েছিলাম। তাতে খেলাম রুটি, যেটা আপনাদের দেখালাম। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। তো যাই হোক, এখন একটু আবার বিচ থেকে ঘুরে আসি, তারপর দ্রুত ফিরে যাব হোটেলে। তো ঘড়ির কাটা এখন 10টা বেজে 20 মিনিট। আর নিউ দীঘা বিচ মার্কেটের এই সিচুয়েশন, লোকজন একদম নেই বললেই চলে, যেহেতু শেষের দিকে আমাদের চলে আসা আর কি। তো এখন নিউ দীঘা বিচ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা জিনিস দেখলাম, ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় জিনিসপত্রের দাম একটু বেশি। টুকটাক কেনাকাটা করলে আমার মনে হয় ওল্ড দীঘা থেকে করাটাই ভালো, অপশনও বেশি এবং সাশ্রয়ও বেশি। ঘড়ির কাটা এখন 10টা বেজে 50 মিনিট। হোটেল থেকে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের যেখানে বাস আসবে সেই বাসের কাউন্টারের কাছে এখন যেতে হবে। যাওয়ার আগে অবশ্যই রুমটা ভালোভাবে দেখে নেবেন যে কোনো কিছু রেখে গেছেন কিনা। এই মিস্টেকটা কিন্তু আমাদের প্রায় হয়ে থাকে, অতএব সাবধান। আচ্ছা, এবার বাসের বুক করার বিষয়ে বলে রাখি। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা ছোট বড় যে কোনো কাউন্টার থেকেই বুক করতে পারেন। ভাড়া বেশি একটা ব্যবধান হয় না, তবে টিকিটের যা প্রাইস তার সাথে ওরা এক্সট্রা 10 থেকে 20 টাকা নিয়ে থাকে পার টিকিটে। তো সেই জিনিসটা বুক করার সময় অবশ্যই কথাবার্তা বলে নেবেন। আর এখানে এসি নন এসি প্রচুর বাস রয়েছে কলকাতা কিংবা তার আশেপাশে যাওয়ার জন্য। সরকারি বাসের ভাড়া মোটামুটি 150 টাকা থেকে শুরু আর কি। আর আমরা যাচ্ছি আজকে এসিতে, আমাদের ভাড়া পড়েছে 250 টাকা পার হেড। পরপর এরকম পেয়ে যাবেন। চলে আসলাম একদম বাস কাউন্টারের সামনে, কিছু সময়ের মধ্যেই বাস চলে আসবে। তো সকল স্মৃতি সাথে নিয়ে এবার যাত্রা শুরু করলাম বাড়ির পথে। চেষ্টা করলাম তো দীঘার A to Z ইনফরমেশন এবং একটি বাজেট ট্যুর সহ আমাদের সকল অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। এরপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।